কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে শ্বসনের একটি পর্যায়। আমরা জানি শ্বসন কাকে বলে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগগুলো অর্থাৎ খাদ্যবস্তু জারিত হয়ে জৈব যৌগে সঞ্চিত যে স্থিতিশক্তিগুলো ছিল সেগুলো রূপান্তরিত হয়ে গতিশক্তি এবং রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সেই প্রক্রিয়াকে শ্বসন বলা হয়। তো শ্বসন দু প্রকার, এটা আমরা জানি, একটা সবাত শোষণ, একটা অবাত শোষণ। তো সবাত শোষণটি অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয়, কিন্তু অবাত শোষণ সেটি অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন পড়ে না। আর এই সবাত শোষণ আর অবাত শোষণ উভয় প্রক্রিয়ারই একটি কমন পর্যায় রয়েছে, গ্লাইকোলাইসিস। অর্থাৎ সবাত শোষণের যে তিনটি বা চারটি ধাপ রয়েছে, একটি পর্যায় রয়েছে, একটি গ্লাইকোলাইসিস, পরবর্তীতে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়েরই একটি সাধারণ পর্যায়। উভয় ক্ষেত্রেই এই পর্যায়টি সংঘটিত হতে হয়। সেই গ্লাইকোলাইসিস নিয়েই আমরা আজকে আলোচনাটি করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে গ্লাইকোলাইসিস কী। যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমের মধ্যে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। আবার একটু আমরা বলি, যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমের মধ্যে এক অণু গ্লুকোজ বিভিন্ন ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। তো এই প্রক্রিয়াটির বর্ণনা প্রথমে তিনজন বিজ্ঞানী দিয়েছিলেন। একজন এমডেন, দ্বিতীয়জন মায়ারহফ এবং অপরজন হচ্ছেন পার্নাস। এই এমডেন, মায়ারহফ এবং পার্নাস এই তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটি সংযোজন করে একটি গ্লাইকোলাইসিসের বিকল্প নামকরণও করা হয়। সেটি হচ্ছে ইএমপি পাথওয়ে বা এমডেন, মায়ারহফ এবং পার্নাস পাথওয়ে। তো দেখা যাক গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধারাবাহিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। সেই ধাপগুলো আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখো যে সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে গ্লুকোজ রয়েছে, এই গ্লুকোজটা আসলে প্রথমে আসে নাই। এই গ্লুকোজটা কিছু রাসায়নিক ধাপের মাধ্যমে এটিতে পরিণত হয়েছে, গ্লুকোজে পরিণত হয়েছে। এইবার এই গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপির কাছ থেকে একটা ফসফেট গ্রহণ করবে, করে কিসে পরিণত হবে? গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে। আর এই যে গ্লুকোজ ফসফেট একটা গ্রহণ করেছে এটিপির কাছ থেকে, এর জন্য এটিপি ফসফেট হারিয়ে এডিপি বা অ্যাডেনোসাইন ডাইফসফেটে পরিণত হবে। এটি প্রথম ধাপ। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হলো। হেক্সোকাইনেজ এনজাইম এই ক্ষেত্রে সহায়তা করলো, আর বিক্রিয়াটি আসলে একমুখী। এরপরে দ্বিতীয় ধাপ, এই যে গ্লুকোজ 6 ফসফেট, এটি এবার কি হবে? ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। এখন এটাও দেখা যাচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, এটা ফ্রুক্টোজ 6 ফসফেট। এ দুটো উপাদান আসলে পরস্পর আইসোমার বা সমাণু।
সেই ক্ষেত্রে আইসোমার বিধায় গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হওয়ার জন্য আসলে ফসফোগ্লুকো আইসোমারেজ নামক এনজাইমটি ভূমিকা রাখতে হয়। ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম ভূমিকা রাখলে গ্লুকোজ 6 ফসফেটটি ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেটের একটি আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। আর বিক্রিয়াটি কিন্তু উভমুখী, অর্থাৎ এটি থেকে এটি পরিণত হতে পারে, এটা থেকে এটাতেও রূপান্তরিত হতে পারে। এইবারে তৃতীয় ধাপে কি হবে, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট এটি এবার ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় একটা ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে। আগে ফ্রুক্টোজ 6 ফসফেটে ফসফেটটা 6 নাম্বার কার্বনের সাথে ছিল, কিন্তু এইবার ফসফেটটা এসে কোথায় যুক্ত হবে, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কয়টা ফসফেট থাকলো, 2টো ফসফেট থাকলো। তাহলে আমরা জানি 2টো মানে ডাই বা বাই, তাহলে আমরা ডাইফসফেটও বলতে পারতাম, কিন্তু আমরা জানি কি যে ডাইফসফেটটা বলা তেমন যথার্থ নয়, কেননা আসলে এই ফসফেট দুটো ওই 6টা কার্বনের, যে 6 কার্বন বিশিষ্ট যৌগ এটি, এই 6টা কার্বনের 2 প্রান্তে অবস্থান করবে। সেই ক্ষেত্রে এটিকে ডাইফসফেট না বলে বাই অর্থাৎ বিসফসফেট বলাটাই যথার্থ হবে। তাহলে এই পর্যায়টি আবার বলি আমরা যে ফ্রুক্টোজ 6 ফসফেটটি ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে। কিন্তু একটি কথা তোমরা সহজে মনে রাখতে পারো কিন্তু, যে কাইনেজ এনজাইমটি যেখানে থাকবে তার কাজই হচ্ছে যে হয় কোনো ফসফেটকে যুক্ত করবে নতুবা কোনো ফসফেটকে বিযুক্ত করবে। এই ক্ষেত্রেই কিন্তু কাইনেজ এনজাইমটি ভূমিকা রেখে থাকে। যেমন এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে, কী ভূমিকা রেখেছে, যে ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ফসফেটকে যুক্ত করেছে, তখন কয় নাম্বার কার্বনে যুক্ত করেছে, 1 নাম্বার কার্বনে, তখন কী হয়েছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়ে গেছে। এইবারে পরের ধাপে কী হবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা অ্যালডোলেজ নামক একটা এনজাইমের উপস্থিতিতে 2টো উপাদান তৈরি করবে। একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারেলডিহাইড এবং তোমার এই যে ডাইহাইড্রক্সি 3 অ্যাসিটন ফসফেট। তাহলে কি বললাম, যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটি অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় 3 ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করবে একটি, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট তৈরি করবে। এই দুটো আসলে ট্রায়োস, অর্থাৎ 3 ফসফোগ্লিসারেলডিহাইড এটিও একটি ট্রায়োস, 3টি কার্বন রয়েছে যেহেতু, এই কারণে। আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট এটিও কিন্তু একটি ট্রায়োস, কাজে এর মধ্যেও 3টি কার্বনই রয়েছে। এখানে খেয়াল করো যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটাতে 6টা কার্বন রয়েছে, ঠিক এটাতেও কিন্তু 6টা কার্বন রয়েছে। 3টা রয়েছে 3 ফসফোগ্লিসারেলডিহাইডের ভিতরে, যার জন্য এটি ট্রায়োস। আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট এটির মধ্যেও 3টি কার্বন রয়েছে, যার জন্য এটিও ট্রায়োস। তাহলে এই 6টি কার্বন এখানে হিসাবটা আমাদের মিলে গেল। এখন এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড এবং এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এই দুটোও কিন্তু আইসোমার, এই দুটো একটি অপরটিতে রূপান্তরিত হতে পারে। সেই ক্ষেত্রে একটি এনজাইম ভূমিকা পালন করতে হয়। কোন এনজাইম সেটি হচ্ছে আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইম কাজেই বলা যেতে পারে কি, যে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে 3 ফসফোগ্লিসারেলডিহাইডটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেটে রূপান্তরিত হতে পারে। এইবার পরের ধাপে আমরা চলে যাব। এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকেও আসলে এইবার এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে বা পাইরুভেট উৎপন্ন হবে। ঠিক তদ্রূপ এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট থেকেও এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এইভাবে আসলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তো আমরা যে কোনো একটি সাইডে কীভাবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে বা বলা যায় ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট থেকে কীভাবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এর একটি দিকের ঘটনাটি আমরা ব্যাখ্যা করব। সেক্ষেত্রে 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে এবার কি হয় সেটি আমরা দেখব। কি হবে, এই 3 ফসফোগ্লিসারেলডিহাইডটা এবার তোমার আরেকটি ফসফেট গ্রহণ করবে, কিন্তু এবার ফসফেটটা কার কাছ থেকে গ্রহণ করবে, এনএডিপির কাছ থেকে। এনএডিপির কাছ থেকে
যার এনএডির কাছ থেকে, ফলে এনএডির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে যাবে, যে এটি এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আর এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড এইটা এবার কি, ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে ওই যে একটি ফসফেট গ্রহণ করার জন্য 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এটাকে কিন্তু তোমরা 1,3-বিসফসফোগ্লিসারেটও বলতে পারো, 1,3-বিসফসফোগ্লিসারেটও বলতে পারো। এটা এই শব্দটাই এখন বেশি ব্যবহার করা হচ্ছে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড না বলে 1,3-বিসফসফোগ্লিসারেট। আবার লাস্ট অফ অল যে 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, আবার ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট থেকে যে এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এটা পাইরুভিক অ্যাসিড না বলে কিন্তু পাইরোভেট কথাটা এখন বলা অধিকতর যথার্থ হবে। তাহলে আবার দেখি এই 3-ফসফোগ্লিসারেলডিহাইডটা এটা কী হবে, একটা ফসফেট গ্রহণ করে ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে কোন এনজাইম ভূমিকা রেখেছে এই ক্ষেত্রে, ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। আমরা প্রতি ক্ষেত্রেই দেখব আসলে এই এনজাইমগুলো হয় আগের ধাপের সঙ্গে যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়েছে, অথবা নতুন যে প্রোডাক্টটি উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টের সাথে এনজাইমের নামটি যুক্ত করা হয়েছে। মূল এনজাইম কিন্তু আসলে ডিহাইড্রোজিনেজ, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। তাহলে এনএডিটা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে কী হয়ে গেল, এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি হয়ে গেল। এইবার কি হবে, এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটি একটা ফসফেট ত্যাগ করে, একটা ফসফেট হারিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। কয় নাম্বার কার্বনের সাথে এখানে ফসফেট ছিল, 1 নম্বরের সাথে ছিল আর 3 নম্বরের সাথে ছিল। সেখানে 1 নম্বর থেকে ফসফেটটি হারিয়ে অপসারিত হয়ে গেল। তাহলে কয় নাম্বার শুধু থাকলো, 3 নম্বরে। ফলে তখন বিস কথাটা বাদ গিয়ে কি হলো, এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 আর থাকলো না, বিস বাই কথাটি আর ব্যবহার করা হলো না। তাহলে কি হলো, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটি এবার একটা ফসফেট হারিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। এক্ষেত্রে কোন এনজাইম ভূমিকা পালন করলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ বা ফসফোগ্লিসারেট কাইনেজ। আর ওই যে ফসফেটটা হারালো, সেই ফসফেটটা কিন্তু এডিবিটা গ্রহণ করে নিল। এডিবি তখন ফসফেট গ্রহণ করে, মানে অ্যাডেনোসাইন ডাইফসফেট, এটি ফসফেট গ্রহণ করে কি হয়ে গেল, অ্যাডেনোসাইন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়ে গেল। বিক্রিয়াটি উভমুখী। এইবারে কি হলো, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটি ফসফোগ্লিসারোমিউটেস, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটি ফসফোগ্লিসারোমিউটেস এই এনজাইমের সক্রিয়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এই বিক্রিয়াটাও কিন্তু উভমুখী। তাহলে এখানে কি হলো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটি ফসফোগ্লিসারোমিউটেস এনজাইমের সহায়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এক্ষেত্রে ফসফোগ্লিসারোমিউটেস এনজাইম ভূমিকা পালন করবে, আর বিক্রিয়াটি হচ্ছে উভমুখী। এইবারে এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটি কি হবে, এটা এখনও পানি ত্যাগ করে ইনোলেজ এনজাইমের সহায়তায় 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে বা 2-ফসফোইনল পাইরুভেটে পরিণত হবে। এখানে দেখো, এই যে ইনল কথাটি, যে প্রোডাক্টটি এখানে উৎপন্ন হয়েছে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটি আসলে ইনল কথাটি রয়েছে, যার জন্য তার সঙ্গে কিন্তু মিল করে যে এনজাইমটি এখানে ভূমিকা পালন করেছে সেই এনজাইমটির নাম হচ্ছে ইনোলেজ এনজাইম। কাজেই দাঁড়ালো কি, যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা এখনও পানি অপসারণ করে ইনোলেজ এনজাইমের সহায়তায় 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো বা 2-ফসফোইনল পাইরুভেট উৎপন্ন করলো। এইবার এই 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটি এটা আবার একটা ফসফেট হারিয়ে কি হয়ে যাবে, পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে বা পাইরুভেটে রূপান্তরিত হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই যে বলেছি যে প্রোডাক্টের নাম কিংবা যে প্রোডাক্টটি নতুন উৎপন্ন হয়েছে তার ভিত্তিতেও
এনজাইমটির নামকরণ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কী এনজাইমটির নাম? পাইরুভিক অ্যাসিড কাইনেস বা পাইরুভেট কাইনেস। তাহলে কথাটি আবার বলি আমরা যে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড বা 2-ফসফেনল পাইরুভেট, এটা পাইরুভেট কাইনেস বা পাইরুভিক অ্যাসিড কাইনেস এই এনজাইমের সহায়তায় একটি ফসফেট হারিয়ে পাইরুভিক অ্যাসিডে বা পাইরুভেটে পরিণত হবে, যেটি হচ্ছে CH3COCH, এটিতে পরিণত হবে। আর এই যে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এটা একটা ফসফেট ত্যাগ করবে, সেই ফসফেটটি এডিপি গ্রহণ করে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট বা এটিপিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখনো পাইরুভেট তথা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। কোনটা থেকে আমরা উৎপন্ন হওয়া এখানে পর্যবেক্ষণ করলাম, দেখলাম 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে। আর ওইদিকে আমরা কি বলেছি যে এই 3-ফসফোগ্লিসারেলডিহাইডটা আইসোমারেজ এনজাইমের সহায়তায় ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করতে পারে। কাজেই এবং এ দুটোই কিন্তু উৎপন্ন হয়েছে, কাজেই ঠিক একইভাবে আইসোমারেজ এনজাইমের সহায়তায় এটি আরেকোনো তোমার 3-ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন করবে। সেই 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এটা থেকে 3-ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন হলো, কিংবা এটা থেকেও এটা হতে পারে, হয়ে আবার এই বিক্রিয়াগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করে আবার এই দিকটায় কী উৎপন্ন হবে? আরেকোনো পাইরুভিক অ্যাসিড তথা আরেকোনো পাইরুভেট উৎপন্ন হবে। এইভাবে এদিকে 1 মৌল 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, আবার এইদিকে আরেক মৌল বা আরেকোনো 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এইভাবে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে আমরা সুন্দরভাবে হিসাবটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কিভাবে 1 অণু গ্লুকোজ ধাপে ধাপে